হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নিয়ে এলাম আজকে একটা নতুন ভিডিও। আজকে আমি কিন্তু চলে এসেছিলাম আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। আজ সারাদিনই কিন্তু আমি থাকবো এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম এবং তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে শুরু করো এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার থেকে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে আমি এখন কিন্তু গুটি গুটি পায়ে যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম দেখতে। বন্ধুরা, এই আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতেই বাদিকে দেখতে পেলাম সুন্দর একটি ফুলের গার্ডেন। যে ফুলের গার্ডেনে কিন্তু রং বেরঙের ফুলগুলো ফুটে আছে এবং যেহেতু শীতকাল এখন সেহেতু আরও খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। তো আমি আর ছবি না তুলে থাকতে পারলাম না। তো দেখো কত সুন্দর সুন্দর রং বেরঙের সমস্ত ফুলগুলো ফুটে আছে এই জায়গাতে। তো এই সমস্ত ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমি কিন্তু সামনে যে কারাকক্ষগুলো, যেখানে কিনা কয়েদিরা কিভাবে জীবনযাপন করতো সেই সমস্ত জায়গায় যাচ্ছি। বন্ধুরা, আমি এখন কিন্তু এই কারাকক্ষ, যেখানে কিনা ভারতবর্ষ তথা বাংলার অনেক স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে অনেক বিপ্লবীরা কিন্তু এই কারাকক্ষতে কিন্তু জেল খেটে গেছেন। এবং এখানে কিন্তু অনেক বিপ্লবীদের, অনেক স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু ফাঁসিও কিন্তু দেওয়া হয়েছে। এই কারাকক্ষের ঠিক একটু পাশেই বাদিকেই কিন্তু রয়েছে ফাঁসির মঞ্চ। এই যে যে ছোট ছোট যে লাল রঙের যে কক্ষগুলো, এই কক্ষর মধ্যে কিন্তু কয়েদিদের রাখা হতো বন্দি অবস্থায়। সেই অবস্থায় কিন্তু বন্দিরা দিন যাপন করত। এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামটি তৈরি হয়েছিল 1906 সালে। পরবর্তীকালে এটি আলিপুর সংশোধনাগার নামেও কিন্তু পরিচিত হয় এবং 2019 সালের 2রা ফেব্রুয়ারি এই আলিপুর সেন্ট্রাল জেলটি সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এখন যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু একটি জেল মিউজিয়াম রূপে কিন্তু এখানে সুন্দরভাবে সাজে সাজানো হয়েছে। এই কারাকক্ষে কিন্তু যতীন সেনগুপ্তও কিন্তু বন্দি অবস্থায় ছিলেন। এখানে অনেক ভারতবর্ষ তথা বাংলার অনেক বিপ্লবীরা, স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু জেল খেটে গেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের সামনে। এই ফাঁসির মঞ্চের সামনে এসে খুবই খারাপ লাগছে, মানে খুবই মানে একটা বেদনাদায়ক জায়গা। তো সেই সামনেতে আমি দাঁড়িয়ে আছি। তো এই ফাঁসির মঞ্চের সামনে একটা দোতলা ঘর আছে, যে দোতলা ঘরেও কিন্তু কয়েদিদের বা বন্দীদের কিন্তু জেলবন্দি করে রাখা হতো। এবং যখন কিনা এই ফাঁসির মঞ্চে কাউকে ফাঁসি দেওয়া হতো তখন ওই বন্দি কয়েদিদের কিন্তু জানলা খুলে কিন্তু দেখানো হতো ফাঁসির সময়টা। এবং বন্দীদের কিন্তু বলা হতো, তোমরাও যদি কোনো খারাপ কোনো কাজবাজের সঙ্গে যুক্ত হও এই বন্দি অবস্থায় থেকেও এবং অসংযতপূর্ণ কিছু যদি করো তোমাদেরও কিন্তু ফাঁসি দেওয়া হতো এবং প্রচুর পরিমাণে এদেরকে ভয় দেওয়া হতো এক কথায়। তো এই সেই জায়গাটা এলে খুবই খারাপ লাগছে। আর এই যে এখন আমি যে ঘরটার মধ্যে প্রবেশ করলাম, এই এই ঘরটা হলো মানে ময়নাতদন্ত বা পোস্টমর্টম কক্ষ। যাদেরকে কিনা ফাঁসি দেওয়া হতো তারপরে কিন্তু এই পোস্টমর্টম কক্ষে নিয়ে আসা হতো। এই পোস্টমর্টম কক্ষের একটু পাশে গেলেই কিন্তু আলাদা আলাদা করে সমস্ত কারাকক্ষগুলো রেনোভেট করা হয়েছে। এখানে কিন্তু নেহেরু কক্ষ, চিত্তরঞ্জন দাস যে আর কি কারাকক্ষে ছিল সেই কারাকক্ষ, সুভাষচন্দ্র বসু কারাকক্ষ, এগুলো কিন্তু রাখা হয়েছে আলাদা 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 করে। এখন কিন্তু সেই জায়গাটাই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব। এই কারাকক্ষে কিন্তু বন্দি অবস্থায় ছিল আমাদেরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং এখানেই কিন্তু কারাকক্ষে বন্দি ছিলেন
নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কাজী নজরুল ইসলাম, জওহরলাল নেহরু প্রমুখ ব্যক্তিরা। তো এখন গুটি গুটি পায়ে উপর তলায় উঠে যাচ্ছি এবং উপরতলার সমস্ত কারাকক্ষগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ অনেকটা ভিড়, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। এই ঘরটা হলো নেতাজি সুভাষচন্দ্র সেল বা নেতাজি সুভাষচন্দ্র কারাকক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জুন 1930 সাল থেকে 23 সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত কিন্তু এই কারাকক্ষে বন্দি অবস্থায় ছিল। এরই পাশে রয়েছে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাকক্ষ। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইনি কিন্তু 14 ফেব্রুয়ারি 1922 সাল থেকে 9 আগস্ট 1922 সাল পর্যন্ত জেলবন্দি অবস্থায় ছিলেন। এরপর আমরা কিন্তু চলে এসেছি এর পাশেই নেহেরু কক্ষ, যেখানে কিনা জওহরলাল নেহরুকে বন্দি অবস্থায় রাখা হয়েছিল। এখানে একটা জওহরলাল নেহরুর স্ট্যাচু করে রাখা হয়েছে, যিনি কিনা জেলবন্দি অবস্থায় আছেন। এখানে কিন্তু ইন্দিরা গান্ধীরও কিন্তু একটা স্ট্যাচু করে রাখা হয়েছে। শোনা যায় জওহরলাল নেহরু যখন কিনা জেলবন্দি অবস্থায় ছিল, তখন এই ইন্দিরা গান্ধী উনি ওনার পরিবারের লোকজনের সঙ্গে এখানে জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে আসতো, তার জন্য এখানে একটা স্ট্যাচু করে রাখা হয়েছে। এই গোটা আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম ঘুরলে এখানে একটা ওয়াচ টাওয়ারও দেখা যায়, যেখানে বসে কয়েদিদের মানে উপর নজর রাখা হতো এই ওয়াচ টাওয়ারের উপরে বসে। আমরা এখন সেই ওয়াচ টাওয়ারের সামনেই কিন্তু আছি। তো এই ওয়াচ টাওয়ারের উঠেও কিন্তু আমরা দেখাবো এখানে কীরকম ধরনের কি আছে কি না আছে। এছাড়াও যারা কিনা যে সমস্ত বন্দিরা কিনা জীবনযাপন করতে এর মধ্যে, তাদেরকে দিয়েও কিন্তু বিভিন্ন হস্তশিল্প, তাঁত শিল্প, মাটির কুজো বানানো, এই সমস্ত বিভিন্ন কাজও কিন্তু করানো হতো। এই যে এখানে কিন্তু অনেক অনেক তাঁত মেশিন পড়ে আছে, যেগুলো কিন্তু সেই সময় বন্দিরা কিন্তু কাজ করতো এবং এই কাজগুলো করে কিন্তু তারা কিন্তু একটা পারিশ্রমিকও কিন্তু পেত। সুন্দর সুন্দর এখান থেকে তাঁত শিল্পের সমস্ত তাঁতের শাড়িগুলো তৈরি করা হতো। হাতের হস্তশিল্পর মানে কাজও কিন্তু এখানে হতো, সেগুলোই এখানে সুন্দরভাবে গোছানো রাখা আছে। তো সেগুলো কিন্তু আমি এখন তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে একটু আগে বললাম ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরে আমরা কিন্তু উঠে গেছি। ওয়াচ টাওয়ারটাকে এখন না সুন্দরভাবে একটা রেনোভেট করে মানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে সমস্ত বন্দিরা আর কি থাকতো, সেই সমস্ত বন্দিদের কিছু স্ট্যাচু করে রাখা হয়েছে এবং সেইগুলো এখানে মানে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু মানে যারা কিনা জেলবন্দি ছিল তাদের দিয়ে যে মশলা বানানো হতো, মশলা যে মেশিনটা আছে সেইগুলো কিন্তু সুন্দরভাবে রাখা হয়েছে এবং এখানে কিন্তু জেলবন্দি অবস্থায় যেরকম মানে ড্রেসগুলো তৈরি হতো তারও কিন্তু একটা প্রদর্শনী করে রাখা হয়েছে এখানে। তো বন্ধুরা এই মানে এইখানে এলে তো এখন আমরা আছি নজরুল কক্ষের সামনে। এইখানে কিন্তু কবি কাজী নজরুল ইসলামকেও কিন্তু মানে জেলবন্দি করে রাখা হয়েছিল। এই কবি কাজী নজরুল ইসলাম যে মানে কারাকক্ষে থাকতেন, সেই কারাকক্ষ কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এবং সেখানে ওনার কিছু সাহিত্য, কিছু উপন্যাস, কিছু কবিতার সামগ্রী, বইও কিন্তু রাখা আছে। সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এক কথায় বন্ধুরা, যারা কিনা কয়েদি বা যারা কিনা মানে এই কারাকক্ষগুলোতে থাকতো, তারা কিনা মানে খুবই অত্যাচারিতও কিন্তু হতো। তো এখন আমি যেখানটায় আছি সেই জায়গাটা হলো যেখানে কিনা সাধারণ
মানে জেলবন্দি মানুষেরা থাকতো, তাদের জীবনযাপন, মানে তারা কিভাবে একটা বদ্ধ ঘরের মধ্যে অনেক জেলবন্দি আসামি বা কয়েদিরা থাকতো, সেগুলো কিন্তু তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, আজকে যেহেতু মানে সানডে, তো আমি এই সানডে করেই চলে এসেছিলাম, তো আজকে প্রচুর মানে লোকজন এসছে এখানে এই আলিপুর জেল মিউজিয়াম দেখতে। সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে, আমিও কিন্তু নিজেও দেখছি বা তোমাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করছি। তো দেখো, এক কথায় খুব মানে কষ্ট সহিত কিন্তু জীবনযাপন করতো, এবং এদের দিয়েও কিন্তু সমস্ত রকমের কাজ করানো হতো, এবং এদেরকে কিন্তু একটা পারিশ্রমিকও কিন্তু দেওয়া হতো, যারা কিনা জেলবন্দি অবস্থায় বা কয়েদিরা যারা থাকতো। বন্ধুরা, এখন আমি কিন্তু আলিপুর জেল মিউজিয়ামের যে যে প্রদর্শনী কক্ষগুলো আছে, যেখানে কিনা এলইডি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন রকম মুন্সি বা বিভিন্ন রকম বিপ্লবীদের আহ, সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, আমি কিন্তু সেই রুমের সামনে এখন আছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্দি অবস্থায় কারাগারের মধ্যে তাদের জীবনযাপন সম্পর্কে এলইডি জায়ান্ট স্ক্রিনে কিন্তু তুলে ধরা হয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। মানবতা দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র সেনকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাডিয়ান এবং সত্যেন্দ্র সরকারি শাস্তি কিন্তু সত্যি তার আগে ধরা গেল নরেন্দ্র সেনের
নরেন গোসাই তাদের সঙ্গে ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসেনি। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। বন্ধুরা, এখানে কিন্তু একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে কিনা আর তোমরা দাঁড়ালে তোমাদের মধ্যে কোন বিপ্লবীর মানে আর কি মুখ চলে আসবে বা কোন বিপ্লবীর সঙ্গে প্রকাশ করা হয় সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার এখানে প্রীতিলতা ওয়েদার যে বাংলার বিপ্লবী ছিল তার কিন্তু একটা চিত্র চিত্র চলে এসছে। তো এটাও কিন্তু আমি দেখছি যে নিজের মধ্যে কোন বিপ্লবীকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এখানে করা হয়েছে সুন্দরভাবে আর কি দেখানো হচ্ছে। এবং এখানে এই যে যে একটা লাল আকৃতির যে একটা গম্বুজ যেখানে কিনা বন্দের মাতরম যে গানটার কিছু লাইন তুলে ধরা হয়েছে, এবং এরই পাশে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আর কি তুলে ধরা হয়েছে। তো এর মধ্যে বিভিন্ন রকম থ্রিডি স্ক্রিনে আর কি দেখানো হচ্ছে, এবং এর পাশেই কিন্তু অনেক বিপ্লবীদের নাম কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে অনেক বিপ্লবীদের নাম লেখা আছে, সেগুলো কিন্তু তুলে ধরছি বন্ধুরা। চন্দ্রশেখর আজাদ, কানাইলাল, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার, সুভাষচন্দ্র বসু, অরবিন্দু ঘোষ, রাসবিহারী বসু, ভগৎ সিং, অনেক বিপ্লবীরা কিন্তু এখানে জেল খেটেছেন, এবং অনেককেই কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সুন্দর পটচিত্রের মাধ্যমে দুর্গা ঠাকুর বা নটরাজ কালী যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু বর্ণিত করা হয়েছে। এবং সেই পুরনো দিনের 10 পয়সা 20 পয়সাগুলো কিন্তু সুন্দরভাবে এখানে রেনোভেট করে রাখা হয়েছে, সেগুলো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা পটচিত্র দেওয়া হয়েছে মা দুর্গার। এক কথায় এলে এখানে মন ভরে যাবে, যেমন ঘোরারও একটা ডেস্টিনেশন মানে আর কি সুন্দর হয় এখানে এলে ঘোরাটা, এবং খুব কষ্টও লাগে। খুব সত্যি কথা বলতে আমি এই ফার্স্ট টাইম এসেছি, মানে দেখে খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা, তোমরাও আসতে পারবে এখানে। তো আস্তে আস্তে করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, চলো আজকে এই অবধি ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।